আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 3 হাসপাতাল ঘুরে 5 মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা বাবা। একই পত্রিকার মনসুরা হুসাইন এই রিপোর্টে লিখেছেন। খুবই টাচি রিপোর্ট, আমরা এগুলিকে হিউম্যান রিপোর্ট বলি, এবং খুবই আমি মনসুরা হুসাইনকে ধন্যবাদ দিতে চাই যে অত্যন্ত ভালো একটা রিপোর্ট আপনি করেছেন। একটা ফ্যামিলিকে ধরে ভোলা থেকে একটা ফ্যামিলি কীভাবে ঢাকায় আসলো এবং বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে শেষ পর্যন্ত ইউনিভার্সাল মেডিকেলে যে শিশু বাচ্চাটা মারা গেল, হামে মারা গেল। এটা আমার ধারণা আপনি একবার বলে দ্বিতীয়বার আর পড়তে পারবেন না, এতটা এটা আপনি আবেগ আপ্লুত হয়ে যাবেন। কিন্তু ঘটনাটা হলো এই যে হামে মারা যাচ্ছে, এটা 300 ক্রস করেছে আরো 2-1 দিন আগেই। এই জন্য কারো কোনো শাস্তি হবে না, এটা কোনো অপরাধ নয়। 300 শিশুর জীবনের কোনো মূল্য নাই। এটা কে করেছে? আমি প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি যে উনি একটা অনুষ্ঠানে বলেছেন, এক জায়গায় বলেছেন যে এই হামের যে শিশুদের মৃত্যু, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমার শুনে খুব ভালো লেগেছে। তো যে অপরাধটা ক্ষমার অযোগ্য, সে অপরাধীকে ধরার কোনো চেষ্টা কি এই সরকার করছে? এই তারেক রহমানের সরকার করছে? তারেক রহমানকে তার সংশ্লিষ্ট লোকদেরকে বলছেন যে এই অপরাধের জন্য কে দায়ী সেটা খুঁজে বের করে আমাকে বলুন। উনি বলেছেন, উনি জানার চেষ্টা করেছেন। উনি এক জায়গায় ভাষণ দিয়ে বললেন যেটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি আপনি খুশি হয়ে হাততালি দিলাম। যে বাচ্চাগুলি মারা গেল তাদের বাবা মা এই কথা শুনে শান্তি পাবেন। শান্তি পাবেন কখন? তবু শান্তি না, এটা তবু এক ধরনের সান্ত্বনা হতে পারে যখন ওনারা জানবেন সেই অপরাধী ব্যক্তিদেরকে সাজার আওতায় আনা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এই ঘটনাগুলির জন্য হামের টিকা দেওয়া হয় না, এই জন্য হয়েছে। এবং হামের টিকা না দেওয়ার জন্য কারা দায়ী তাও মোটামুটি একটা ধারণা করা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমল থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। অন্তর্বর্তীকালীন সরকার টিকাগুলি কেনে নাই। কেন কেনে নেই তারও একটা যুক্তি দেখলাম যে অধ্যাপক সাইদুর রহমান সাহেব উনি দিয়েছেন। আমার কাছে এর চেয়ে হাস্যকর যুক্তি আমার জীবনে আমি শুনেছি কিনা আমার সন্দেহ। উনি টাকা বাঁচাতে গিয়েছেন। এখন টাকা বাঁচাতে যে 300 শিশু মারা গেছে। আপনার এই টাকার চেয়ে আপনি তাও টাকা বাঁচিয়ে তো কিনতে পারেননি, তাহলে করলেনটা কি? আপনি ডাক্তার মানুষ, আপনি জানেন না যে চিকিৎসার ক্ষেত্রে সময়ের দাম কতটুকু? এটা আপনি জানেন না? নূরজাহান বেগম, এই অথর্ব ভদ্র মহিলাকে যেদিন নিয়োগ দেওয়া হয়, আমি প্রথম দিন থেকেই বলছি যে এই মহিলাকে কেন এনে এখানে বসানো হয়েছে। আপনারা এখন সে সত্যি শুনতে আমার উপর অনেকে বিরক্ত হয়ে গেছেন। ভাই আপনি কি পেয়েছেন এই একটা লোকে, একটা মহিলার বিরুদ্ধে এত বলতেছেন কেন? আমি বলেছিলাম এই কারণে ওনাকে এমন একটা ডিপার্টমেন্টে, এমন একটা বিভাগে মন্ত্রী বানানো হয়েছে, উপদেষ্টা বানানো হয়েছে, যেটাতে ভুল হলে মানুষের জীবন যায়। যেটাতে ভুল হলে জীবন যায়। সড়ক যোগাযোগে ভুল হলে মানুষের ভোগান্তি হয়, জীবন যায় না। কিন্তু এখানে জীবনই চলে যায়। দেখেন প্রায় 315 জন শিশু। দেখেন আমার জীবনের জায়গায় শিশুর জীবন মূল্য বেশি, কারণ আমার জীবন যে আমি কি করতে পারবো, আমার জীবনে এই পর্যায়ে এসে আমার তো যাওয়ারই সময় হয়েছে, তাই না? আমি তো আর 500 বছর বাঁচবো না ভাই। কাজে আমি কি দিতে পারবো এই সমাজকে, এই দেশকে, এটা অলরেডি প্রমাণিত, লোকে বুঝে গেছে। যা দিবার হয়তো দিয়েও ফেলেছি। কিন্তু একটা শিশু, আপনি জানেন না সেই দেশকে কি দিবে, কত দিতে পারবে, সেই দেশকে কত সমৃদ্ধ করতে পারতো। এই একটা শিশুর হাত ধরেই হয়তো এই দেশটার চেহারা চেঞ্জ হয়ে যেত। শিশুটাকে আপনি বড়ই হতে দিলেন না। এটা কত বড় অপরাধ। আজকে দেখলাম আমাদের ইউনূস সাহেব, CNN এর মালিক টেড টার্নার মারা গেছেন, এর উপলক্ষে উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন ওনার পেজে, ফেসবুক পেজে। দেখলাম ভালো কথা, টেড টার্নার অবশ্যই একটু গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু আপনার দেশে এই 300-ও বেশি শিশু মারা গেল, যাদের মৃত্যুর জন্য আপনি নিজেও দায়ী, আপনার সিদ্ধান্ত দায়ী। একবারও তো শোক প্রকাশ করলেন না। একবারও তো শোক প্রকাশ করলেন না ভাই। আপনি কি মানুষ? আপনি কি এই দেশের মানুষ? আপনি নোবেল পেয়েছেন, ওই নোবেল দিয়ে কি করবো? ওই নোবেল থেকে শিশুদের জীবন আপনি বাঁচাতে পেরেছেন, বাঁচানোর চেষ্টা করেছেন। মারা যাওয়ার পর একটু শোক আপনি অনুভব করেছেন? করেননি। আমি আরেকটা শিরোনাম পড়ি, এটা হলো প্রথম আলোরই। সরকার কেন প্রকৌশলীদের ব্যবহার করতে পারছে না? এটা কিন্তু ওই ধরনের না, এটা একটা অন্যরকম। এটা কি বলছে যে এই সরকার তাদের ইশতেহারে যতগুলি পরিকল্পনার কথা বলেছে, বর্তমান সরকার বিএনপি সরকার,
ওনার বক্তব্য হলো, এই লেখকের বক্তব্য হলো, তার 70% কাজের সঙ্গে কোনো না কোনো প্রকৌশলী প্রয়োজন পড়ে। এবং উনি বলছেন যে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে বিষয়ভিত্তিক প্রকৌশলীদের সরাসরি সম্পৃক্ততা এখনো প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। মানে উনি বক্তব্য হলো, যখন একটা প্রজেক্ট নেয়, যখন উনি সরকার প্রথম যায় আমাদের কাছে, আমরা শুনে বলি কি হ্যাঁ স্যার কোনো সমস্যা নাই, এটা হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তেন হচ্ছে বলে ফেলে। কিন্তু যখন বাস্তবায়ন করতে যায় তখন ওখানে যতগুলি আমলা আছে তত কিন্তু প্রকৌশলী নেই। বাস্তবায়ন তো প্রকৌশলীদের করতে হবে, তাই না? আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু উন্নয়ন, এই দেশের উন্নয়নটা হলো মূল। রাস্তাঘাট বানাও, এই যে খাল খনন হচ্ছে, এই খাল খননটাও একটা প্রকৌশলের মধ্যে পড়ে কিন্তু। কারণ ওখানকার ডিসি বলতেছে খাল খনন করো, ওনার প্রকৌশল সম্বন্ধে কি ধারণা আছে? কমন সেন্সের কথা বলে কিন্তু সবাই। তো সেইটা যে খালটা আপনি খনন করছেন, কোথায় খনন করছেন, এবং সেই খালের সঙ্গে নদীর কোনো যোগাযোগ আছে? খালের কাজটা কি? নদী দিয়ে পানিটা এখানে আসা, অথবা যখন বন্যা হবে বন্যার পানিটা এই খাল দিয়ে বেরিয়ে নদীতে চলে যাবে, আর শুকনোর সময় নদী দিয়ে পানিটা খালে ঢুকবে, খালের মুখটা আপনি বন্ধ করে দিবেন, পানিটা এখানে জমা থাকবে, শুকনোর সময় আপনি চাষাবাদে কাজ লাগাবেন, এই তো। তো যে খালগুলি কাটা হচ্ছে সেই খালগুলি কি নদীর সঙ্গে সংযুক্ত আছে কি নেই? না থাকলে নদীতে কি পানি আছে না নেই? অথবা খালগুলি কতদিন টিকবে, কিভাবে কাটলে খাল হবে, কিভাবে কাটলে খালটা টিকে থাকবে, এগুলো দেখবে কি? এগুলো দেখবে প্রকৌশলীরা। কিন্তু প্রকৌশলীদের সংযুক্ত না করে যে জিনিসটা হয় কি, আমলাদের দ্বারা এই কাজগুলি করানো হয়। আমলাদের প্রধান কাজ হলো জি হুজুর করা। মন্ত্রী সাহেব যে কথা বলবেন, প্রধানমন্ত্রী যে কথা বলবেন, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, হয়ে যাবে স্যার, এই তো হয়ে গেল স্যার, এইভাবে হবে, বিপুল অর্থ ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। এখন আপনারা বলবেন যে প্রকৌশলী যারা আছে তারাও তো ঘুষ খায়। হ্যাঁ খায়। আমরা দেখেছি প্রশাসনে যে কয়টা বিভাগে সবচেয়ে বেশি ঘুষের লেনদেন হয় তার মধ্যে প্রকৌশলীদের হাতে একটা বড় অংশ যায়। ওনারাই ঘুষের মোটামুটি কম্পিটিশনে 1-2 আছে। তো ঘুষটাকে আপনি থামানোর চেষ্টা করেন, ঘুষ তো থামানো সম্ভব, পেরেছেন? পারেননি। এই যে আমি 3টা নিউজের কথা বললাম, দেখেন এগুলো দিয়ে কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হলো সুশাসন কায়েম করা। যতক্ষণ পর্যন্ত আপনি সুশাসন কায়েম করতে না পারবেন, আপনি রাজনীতি দিয়ে, মেঠো বক্তৃতা দিয়ে, মানুষের মধ্যে আবেগপূর্ণ বক্তৃতা ফুলঝুরি ছুটিয়ে আর দেশকে কন্ট্রোল করতে পারবেন না। চেঞ্জ হয়ে গেছে মানুষের মন, মানুষের হাতে এখন সোশ্যাল মিডিয়া, মানুষের হাতে এখন সারা দুনিয়ার খবর, ইন্টারনেট, গুগল, এআই সব আছে। মানুষ চট করে বুঝে যায় আপনার কথা ফাঁক ফোকরটা কোথায়। সত্যি কথা বলতে কি জানেন, আপনি যে রাজনীতি করেন না, আপনি রাজনীতি দিয়ে মানুষের ভোট পাবেন, ভাষণ মানুষ আর শুনতে চায়, মানুষ আর কাজ দেখতে চায়। আপনি রাজনীতি দিয়ে ভোট পাবেন, ক্ষমতায় যাবেন, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভালো ম্যানেজার, ইউ আর এ গুড ম্যানেজার। এবং সেই ম্যানেজারটা কোথায়? পুলিশের ক্ষেত্রেও গুড ম্যানেজার, উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রেও গুড ম্যানেজার, এবং মানুষের জীবন নিয়ে জীবনযাপন সেখানেও গুড ম্যানেজার। আপনি বাজারে গুড ম্যানেজার, আপনি জ্বালানি দেওয়ার ক্ষেত্রে গুড ম্যানেজার, আপনি মানুষের সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রেও গুড ম্যানেজার। আপনাকে ভালো ম্যানেজার হতে হবে। মানুষ এখনো পলিটিশিয়ান চায় না। মানুষ আপনি কত ভালো বক্তৃতা দিলেন, আপনি কি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বললেন, নাকি আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে কথা বললেন, এটা মানুষ জানতে চায় না। মানুষ জানতে চায় কি আপনি কি বাজার সামলাতে পারেন, আপনি কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি কি প্রশাসনকে কন্ট্রোল করতে পারেন, আপনি কি বিদ্যুৎ, গ্যাস, চাকরি, দ্রব্যমূল্য এগুলো সামলাতে পারেন। মানুষ এটা জানতে চায় এখন। আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বাড়াতে হবে ভাই, কিছু করার নাই, সারা দুনিয়াতে বেড়েছে, আর কত ঘাটতি আপনি ভর্তুকি আপনি দিবেন। জ্বালানি তেলের দাম বাড়িয়েছেন, আর কত ভর্তুকি দিবেন, এগুলো দরকার, আপনি বাড়াবেন। কিন্তু সেই সঙ্গে কিনবে কে? এটা ভোক্তাটাকে, ভোক্তা সাধারণ মানুষ। সাধারণ মানুষের ইনকাম কি বেড়েছে? সেটা বাড়ানোর ক্ষেত্রে কি আপনি কোনো ভূমিকা নিতে পেরেছেন? আপনি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াচ্ছেন। কত সরকারি কর্মকর্তা আছে বাংলাদেশে? 19 লাখ। 19 লাখের মধ্যে 4 লাখ নাকি এখনো খালি আছে, তবে ধর 15 লাখ। আপনি 15 লাখ মানুষের কথা ভাবছেন, আর মানুষ, আর এই 20 কোটি মানুষ, তাদের কথা কে ভাববে? আপনি তো 15 লাখ মানুষের ভোটে হন নাই, প্রধানমন্ত্রী হন নাই, সরকার হন নাই, আপনি 20 কোটি মানুষের ভোটে সরকার হয়েছেন, তাদের কথা ভাবছেন আপনি? এই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে বেসরকারিভাবে চাকরি বাকরি করে, অনেক প্রতিষ্ঠান আছে, এরা কি নিয়মকানুন মেনে চলে? এরা কি এদের কর্মচারীদের ঠিকঠাক মতো বেতন দেয়? এরা কি বেতনের সঙ্গে বোনাসটা পায়? এরা কি পেনশন পায়? এরা কি ছুটি পায়? এগুলো কখনো খবর নিয়েছেন? নেননি।
যখন আপনি খবর নিতে পারবেন যে প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান তারা ঠিক মতো বেতন পায় কিনা, ঠিক মতো ছুটি পায় কিনা, ঠিক মতো বোনাসটা পায় কিনা, এবং সেই বেতনটা ন্যূনতম বেতনের চেয়ে বেশি কিনা কম। আমরা গার্মেন্ট ফ্যাক্টরিতে বলি ওখানে এক ন্যূনতম বেতন আছে। আমি বলে দিতে পারবো বাংলাদেশে অনেক এরকম বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে 7-8 হাজার টাকা বেতন পায়। মাস্টার ডিগ্রি পাশ করে একজন আসে, তাকে বেতন অফার করা হয় 15,000 টাকা। বিশ্বাস হয়? নাহলে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, আমি দেখিয়ে দেবো। আমি এমন প্রতিষ্ঠান জানি যে প্রতিষ্ঠানে কোনো সিএল নাই, যে প্রতিষ্ঠানে কোনো ইএল নাই, যে প্রতিষ্ঠানে কোনো মেডিকেল লিভ নাই। তারা একটা ছুটি দেয়, যেমন সারা বছরে 20 দিন দিয়ে দিল, আর কিছু নাই। আমি নিজে জানি, আমার সঙ্গে যোগাযোগ করেন, বলে দিচ্ছি কোন প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানে 7-8 হাজার লোক চাকরি করে, কেউ কথা বলে না, কারণ বললো যে চাকরি চলে যায়। এগুলি দেখার দায়িত্ব কার? সরকারের। অথচ সরকার প্রধান হয়তো ওই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে বসে আড্ডা দেন, ওই প্রতিষ্ঠানের মালিক তাকে শোনান উনি 7-8 হাজার 10 হাজার লোককে দিচ্ছেন, বেতন দিচ্ছেন। কিন্তু কিভাবে দিচ্ছেন? এটা বেতন নাকি এই লোকগুলি আপনার কাছে কৃতদাসের মতো আছে? কেউ একবার বিচার করে দেখেছেন? এখন আর স্লোগান দিয়ে হবে না ভাই। এখন আপনি বলবেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা, বলবেন আমরা গণতন্ত্র দিচ্ছি, আমরা মানুষের স্বাধীনতা দিচ্ছি, আমরা মিডিয়ার স্বাধীনতা দিচ্ছি, এগুলি বলে হবে না রে ভাই। বড় বড় স্লোগানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হলো ম্যানেজার, গুড ম্যানেজার, গুড ম্যানেজিং ক্যাপাসিটি। মানুষ এখন এগুলো চায়। মানুষ এখন দৈনন্দিন জীবন দিয়ে সরকারকে বিচার করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি আলোচনা শেষ করি, হয়তো আপনারা একটু বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আমি এই কথাটাই শেষ করতে চাই যে জনগণ এখন কি চায় সেগুলো সরকারকে বুঝতে হবে। বাজার, ট্রাফিক, দুর্নীতি, নিরাপত্তা, প্রশাসনের আচরণ, আপনি যদি এই জায়গাগুলো ঠিক করতে না পারেন তাহলে মানুষ দ্রুত হতাশ হয়ে যাবে। পেরেছেন মদ থামাতে, পেরেছেন পুলিশের দুর্নীতি কমাতে, পেরেছেন ঢাকা শহরের রাস্তাকে ঠিক করতে, পেরেছেন? পারেননি। মানুষ, আপনি নতুন সরকার আসছেন, 2.5 মাস হয়েছে, আর কয়দিন? মানুষ কিন্তু আর কিছুদিন পরে, এখন প্রথমে বিরক্ত হবে, পরে তুলনা করতে শুরু করবে। প্রিয় দর্শক, আজ আর বলবো না, এগুলো আমি আরো আলোচনা করবো পরবর্তী সময়ে।